নেপালে ঝুঁকি নিয়ে চলছে উদ্ধার তৎপরতা। এখনো নিখোঁজ বহু প্রাণহানি বেড়ে 600-র কাছাকাছি। আমরা জানি না ধ্বংসস্তূপের নিচে কি আছে। উদ্ধার ও সরিয়ে নেয়ার পর্বের জন্য অপেক্ষা করতে হবে আমাদের। এটা মানসিকভাবে আমাদের উপর মারাত্মক প্রভাব ফেলছে। সাহায্যের জন্য কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছি, কিন্তু তথ্য দিয়ে সাহায্য করার জন্য কেউই এগিয়ে আসছে না। বন্যা ভূমিধসে ক্ষতিগ্রস্ত প্রায় 90,000 মানুষ। সৌদি আরবে আগুনে নিহত 9 জনের দাফন সম্পন্ন। নওগাঁ, রাজশাহী ও নাটোরে স্বজনদের আহাজারি। দীর্ঘ 4 বছর থেকে বিদেশ ছিল সৌদি আরবে। অগ্নিকাণ্ড ইনি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। সন্তান না থাকলে মায়ের কি জ্বালা এখন তো মাই বোঝে, এবং তার ছেলে সন্তানেরাই বুঝে, এছাড়া কেউ বুঝে। মক্কা চুক্তিতে বাংলাদেশের পদক্ষেপে তীক্ষ্ণ নজর দিল্লির। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করব। আলোচনা করে ঢাকার আগ্রহ বিবেচনা করবে পাকিস্তান। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসী সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। নেপাল ও তিব্বত সীমান্তে দ্বিতীয় দফায় আকস্মিক বন্যার শঙ্কা তৈরি হয়েছে। হ্রদের পানি বাড়ায় বাঁধ ভেঙে পানি চলে আসতে পারে এই এলাকায়। এই বৈরী পরিস্থিতিতেও নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। জারি রয়েছে উচ্চ সতর্কতা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপাল, তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 579 জনে। এছাড়া কমপক্ষে 90,000 মানুষ ক্ষতিগ্রস্ত বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস। পলিমাটি কাদায় ঢাকা পড়েছে 40 কিলোমিটার পাকা সড়ক। ধ্বংস হয়েছে 80টি সেতু, বিচ্ছিন্ন বহু দুর্গম এলাকা। 48 ঘন্টায় উদ্ধার হয়েছে শত শত মরদেহ, যাদের মধ্যে রয়েছেন বিদেশি নাগরিকও। সব মিলিয়ে আকস্মিক বন্যায় নেপালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এখনো। এর মধ্যেই দেখা দিয়েছে নতুন বিপর্যয়ের শঙ্কা। চীন বলছে, নেপাল চীন সীমান্তে পাহাড়ি এলাকায় নতুন একটি প্রতিবন্ধক হ্রদ বা ব্যারেজ লেক তৈরি হয়েছে। হ্রদটিতে দ্রুত পানিও জমছে। নদীর স্বাভাবিক প্রবাহ প্রাকৃতিক বাধায় আটকে প্রতিবন্ধক হ্রদটি তৈরি হয়েছে। বাঁধটি ভেঙে গেলে আটকে থাকা বিপুল পরিমাণ পানি একসঙ্গে নিচের দিকে নেমে যেতে পারে। এর মধ্যেই পানি বেড়েছে 25 লাখ ঘনমিটারে, যা আগামী 3 দিনে 30 লাখ ঘনমিটার পর্যন্ত বাড়তে পারে। আর তখনই হয়তো বাঁধ ভেঙে দ্বিতীয় ঢল নামতে পারে বলে সতর্ক করেছে চীন। এমন অবস্থায় প্রথমে উদ্ধার অভিযান সাময়িক স্থগিত ঘোষণা করে নেপাল চীন। তবে কিছুক্ষণ পর ফের শুরু হয় তৎপরতা। সেই সঙ্গে ক্ষয়ক্ষতি এড়াতে তিব্বতের সীমান্তবর্তী এলাকা ও নেপালের রাসোয়া ও নোয়াকুট জেলা সহ ত্রিশুলির সাধারণ মানুষদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কমপক্ষে 90,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত বলেও উদ্বেগ জানানো হয়েছে। নারী ও শিশু সহ হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আমাদের তথ্য অনুযায়ী অন্তত 93,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের সাহায্যের প্রয়োজন। আমরা দ্বিতীয় বন্যার আশঙ্কায় খুবই উদ্বিগ্ন। অন্যদিকে মানবিক পরিস্থিতিতে শোক জানিয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ। উদ্ধারে সহায়তা করছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস। নীরব দাস, নিউজ 24। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুর্গম এলাকায় আটকে পড়াদের উদ্ধারে চলছে ব্যাপক অভিযান। স্থলপথের পাশাপাশি হেলিকপ্টার, রাবার বোট ও ড্রোন ব্যবহার করে চলছে উদ্ধার কাজ। দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে প্লাবিত জনপদ, আটকে পড়াদের জীবন বাঁচাতে ঝুঁকি নিয়ে কাজ করছেন সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সাহায্যের হাত বাড়িয়েছেন সাধারণ মানুষও। হঠাৎ নেমে আসা ঢল আর পাহাড় ধসে মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেপালের বিস্তীর্ণ এলাকা। কোথাও কাদার স্রোতে আটকে মানুষ, কোথাও নদীর মাঝখানে গাছ আঁকড়ে বাঁচার চেষ্টা। দুর্গম এসব এলাকায় পৌঁছাতে আপ্রাণ চেষ্টা করছে উদ্ধারকারীরা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনেক এলাকার ভরসা এখন আকাশপথ। পাহাড়ি ঢাল, নদীর মাঝখানে কিংবা কাদায় আটকে পড়াদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টার।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে মানুষকে এয়ারলিফটে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। এটা মানসিকভাবে আমাদের উপর মারাত্মক প্রভাব ফেলছে। সাহায্যের জন্য কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছি, কিন্তু তথ্য দিয়ে সাহায্য করার জন্য কেউই এগিয়ে আসছে না। প্লাবিত আবাসিক এলাকা ও নিচু জনপদে চলছে নৌপথে উদ্ধার অভিযান। বাড়ির ছাদ কিংবা উঁচু স্থানে আশ্রয় নেওয়াদের সরিয়ে নিতে ব্যবহার করা হচ্ছে রাবার বোট ও অন্যান্য নৌযান। উদ্ধারকারীদের পাশে দাঁড়াচ্ছে সাধারণ মানুষও। কোথাও দড়ি ফেলে আবার কোথাও কাঠের টুকরো ছুঁড়ে তুলে আনার চেষ্টা করছে আটকে পড়াদের। ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়ক, সুড়ঙ্গ কিংবা টানেলে কেউ আটকা পড়লে শুরু হয় আরো কঠিন অভিযান। পাথর ও লোহার ধ্বংসস্তূপ সরাতে ব্যবহার করা হচ্ছে আধুনিক কাটার ও উদ্ধার সরঞ্জাম। হামাগুড়ি দিয়ে টানেলে ঢুকে বের করে আনা হচ্ছে আটকে পড়াদের। আহতদের কাঁধে করে বয়ে আনছেন উদ্ধারকারীরা। শুধু স্থল ও আকাশপথে উদ্ধারই নয়, নিখোঁজদের সন্ধানে ব্যবহার করা হচ্ছে ড্রোন। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলো আকাশ থেকে পর্যবেক্ষণ করে শনাক্ত করা হচ্ছে আটকে পড়া মানুষ ও ক্ষতিগ্রস্ত অঞ্চল। সেই তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে পরবর্তী উদ্ধার অভিযানের। চৈতি রয়, নিউজ 24। নেপালের প্রতিটি প্রলয়নকারী বন্যার পর একই প্রশ্ন সামনে আসে বারবার। দেশটি কেন আগে ভাগে কোনো আভাস পায় না? আসলে তিব্বত অঞ্চলের জলবায়ু বা হিমবাহ সংক্রান্ত তথ্য পাওয়ার কার্যকর দ্বিপক্ষীয় ব্যবস্থা তাদের নেই। চীন মাঝে মধ্যে ভারী বৃষ্টির আগাম সতর্কতা দেয়, তবে হ্রদ ফেটে পড়ার মতো ঘটনা কেবল বৃষ্টির ওপর নির্ভর করে না। এমন ঘটনা ইতিহাসে ঘটেছে বহুবার। হিমবাহের বরফ গলে যাওয়া, হ্রদ ফেটে পড়া কিংবা আগাম সতর্কবার্তার ব্যবস্থার অভাব নেপালের জন্য সাময়িক সংকট মনে হতে পারে, কিন্তু এর বাইরে দেশটির এমন একটি ভৌগোলিক ও কাঠামোগত দুর্বলতা রয়েছে যা একেবারেই চিরস্থায়ী। বাস্তবেও তার প্রমাণ মিলেছে। নেপাল চীন সীমান্তের রসুয়াগাড়ি ক্রসিং এর কাছেই অবস্থিত তিমুরে কাস্টমস ফাঁড়িটি গত 13 মাসে দুবার সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইতিহাস বলছে প্রায় 450 বছর আগে নেপালের সেতিকোলা নদী অববাহিকায় মাছাপুচ্ছ্রে হ্রদের প্রাকৃতিক বাঁধ ধসে পড়েছিল। সেই ধস পোখরা উপত্যকাকে প্রায় 50 থেকে 60 মিটার গভীর ধ্বংসস্তূপে ঢেকে দিয়েছিল। ICIMODর গবেষণা অনুযায়ী 2000 সালের পর থেকে হিমালয়ের হিন্দুকুশ পর্বতমালায় হিমবাহের বরফ গলে যাওয়ার হার প্রায় দ্বিগুণ হয়েছে। আর বিশ্বব্যাংক বলছে দেশটিতে অতীতে হিমবাহ হ্রদ ভেঙে মোট 24টি বড় বন্যার ঘটনা ঘটেছে। UNDP 2020 সালের জরিপ অনুযায়ী কোশি, গণ্ডকী ও কর্ণালী নদী অববাহিকায় সব মিলিয়ে হিমবাহ হ্রদ আছে 3624টি, যার মধ্যে 47টিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে এত উদ্যোগের পরও সীমান্ত জুড়ে তাৎক্ষণিক সতর্কবার্তা দেওয়ার মতো কোনো স্বয়ংক্রিয় ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। নেপালের চলতি সপ্তাহের এই বিপর্যয়ই এর সবচেয়ে বড় প্রমাণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একসময় দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে নেপালের রাজপথে তরুণদের নেতৃত্ব দিয়েছেন। সরকার পতনের পর বসেছেন দেশটির মস্তদেও। দায়িত্ব পালনের 5 মাস পেরোতেই এবার অগ্নি পরীক্ষার মুখোমুখি প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। লড়াই করছেন ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত দেশকে টেনে তুলতে। এতে তার রাজনৈতিক ও কূটনৈতিক হাতেখড়ি কতটা সহায়ক হবে তাই এখন দেখার বিষয়। মেয়র থেকে প্রধানমন্ত্রী, দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে ছাত্রদের সঙ্গে রাজপথে লড়াই করেন বালেন্দ্র শাহ। বনে যান নেপালের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। 5 মাস ধরে দুর্নীতিতে বিপর্যস্ত দেশটিকে টেনে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তরুণদের জন্য কর্মসংস্থান ও সুযোগ তৈরির পাশাপাশি নেপালের রাজনীতিকে নতুনভাবে সাজানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। এর মাঝে র্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়রের অগ্নি পরীক্ষা হয়ে সামনে এলো ভয়াবহ পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও ভূমিধস। বিশ্লেষকরা বলছেন দ্রুত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম নিশ্চিত করাই নতুন এ প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে দুর্যোগ মোকাবিলার পাশাপাশি শাহকে সামলাতে হবে নেপালের 2 শক্তিশালী প্রতিবেশী দেশ ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক।
বিশেষ করে চীন নেপাল সম্পর্কের ক্ষেত্রে এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন তিনি। 2023 সালে কাঠমান্ডুর মেয়র থাকাকালীন চীনের একটি নির্ধারিত সফর বাতিল করেছিলেন শাহ। অন্যদিকে ভারতের সঙ্গে নেপালের রয়েছে দীর্ঘ ও সংবেদনশীল সম্পর্ক। মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির 2 দিনের কাঠমান্ডুর সফরের কথা থাকলেও তা স্থগিত হয়। বালেন্দ্র শাহ সাফ জানান সরকার প্রধান বা সমমর্যাদার মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে হিমালয়ের কোলে অবস্থিত ছোট দেশটির ভৌগোলিক অবস্থানের কারণে চীন ও ভারতের কাছে বেশ গুরুত্বপূর্ণ। এরপরও যে স্বপ্ন দেখিয়ে নেপালের মসনদে বসেছিলেন বালেন্দ্র, দুর্যোগ মোকাবিলার পাশাপাশি সীমান্তবর্তী দেশগুলোর সাথে সম্পর্ক স্থিতিশীল রেখে সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন করতে পারবেন তিনি, সেটাই এখন দেখার বিষয়। আফরিন মৌ, নিউজ 24। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর 7 জন ও রাজশাহী ও নাটোরে 2 জনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন সর্বস্তরের মানুষ। যেন আকাশ ভেঙে নেমে এসেছে দুঃখ, কান্না আর আহাজারিতে ভারী চারপাশ। সংসারে সচ্ছলতা আনতে যারা প্রবাসে পাড়ি দিয়েছিলেন, আজ তারা ফিরে এসেছেন কফিনবন্দি হয়ে। নওগাঁর আত্রাইয়ে ফিরেছেন সৌদিতে আগুনে নিহত 7 প্রবাসী। প্রতিটি কফিনের সঙ্গে ফিরেছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প। এর আগে কোনোদিন মারা যায় না, রাত্রিবেলা আত্রাইতে কখনো আসে না। আর এই কারণে পুরো আত্রাইবাসী মর্মাহত, আমরাও মর্মাহত। সন্তান না থাকলে মায়ের কি জ্বালা একমাত্র মাই বোঝে এবং তার ছেলে সন্তানেরাই বুঝে, এছাড়া কেউ বুঝবে না। খুব দুঃখজনক বা কষ্ট। আমার ভাই আমি নিতে যাচ্ছি, আরো ভাই তাদের পরিবার থেকে ভাই বা ভাইস্তা তার বাপে তার ছেলে নিতে যাচ্ছে। উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কলেজ মাঠে একসঙ্গে 7 জনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেয় শত শত মুসল্লি। একে একে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বাদ জুম্মা পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। একই চিত্র নাটোরের রবিউলের বাড়িতেও। মরদেহ আসার পর কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরে মহিষডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। দীর্ঘ 4 বছর থেকে বিদেশ ছিল সৌদি আরবে। অগ্নিকাণ্ড ইনি মারা গেছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। এখানে যে অনেক কষ্ট দুঃখের মধ্যে ছিল, বাবা মার স্বপ্ন ছিল, ওনার বাবার স্বপ্ন ছিল আমার ছেলে ওখানে যে ইনকাম করবে, কিছু রোজগার করবে। এছাড়া একই ঘটনায় রাজশাহীর বাগমারার মরুগ্রামের শ্যামল উদ্দিন মাঝিরও জানাজা দাফন সম্পন্ন হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লি সব ঘটনার উপর নিবিড়ভাবে নজর রাখছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লি। বিশেষ করে এই চুক্তির কোনো প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তায় পড়বে কিনা সেদিকে নজর রাখছেন তারা। ভারতের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান জয়সওয়াল। আমরা সব ঘটনার উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি, বিশেষ করে তা যদি ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিষয় হয়। নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করব। এদিকে যৌথ দায়বদ্ধতা ও অভিন্ন নিরাপত্তা স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ দেশগুলোর জন্য মক্কা প্রতিরক্ষা চুক্তি উন্মুক্ত, এমনটি জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দোরাবি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক আগ্রহ এলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শ করে বিষয়টি বিবেচনা করা হবে। মালয়েশিয়ার বাজারে দিন দিন বাড়ছে বিভিন্ন প্রজাতির বাংলাদেশি আলুর চাহিদা। বিশেষ করে বাংলাদেশি আলুর স্বাদ ও গুণগত মানের কারণে বাজারে এর একটি সম্ভাবনাময় জায়গা তৈরি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান বর্তমানে মালয়েশিয়ার বাজারে আলু সরবরাহ করছে। এমনই একটি প্রতিষ্ঠান
TR এন্টারপ্রাইজের সঙ্গে আলু রপ্তানির চুক্তি সম্পন্ন করেছে মালয়েশিয়ান প্রতিষ্ঠান উরুস পেন্তাস কোম্পানি। নতুন এই রপ্তানি চুক্তির মাধ্যমে আলু রপ্তানির পরিমাণ বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন নিয়মিত সরবরাহ, মানসম্মত প্যাকেজিং, আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা মান বজায় রাখা এবং প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করা গেলে মালয়েশিয়ার বাজারে বাংলাদেশি আলুর রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। বাংলাদেশে আলুর ব্যাপক চাহিদা রয়েছে। আমরা যদি বাংলাদেশ থেকে এই মালয়েশিয়াতে আলু পাঠাতে পারি, এই মালয়েশিয়ার ব্যাপক একটি আলুর বাজার বা বিভিন্ন পেঁয়াজ সহ বিভিন্ন সবজি বাজার আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারি। আলুটা যদি আপনার কম টাকার ভিতরে আনা যায়, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট করা যায়, তাহলে এই দেশের যারা আপনার লোকাল বাংলাদেশি যারা আছে তারা কিন্তু পাবে সস্তাতে, আমরাও পাবো সস্তাতে, বিক্রিও করতে পারবো সস্তাতে। সৌদি আরবের জেদ্দায় উদযাপিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিএনপি স্থানীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন সিটিজি। সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান এবং প্রধান বক্তা সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় এই উদযাপন। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে স্মরণীয় করে রাখতে বাংলাদেশি সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া BMFA। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কভার করতে অস্ট্রেলিয়ায় আসা 14 সাংবাদিকের হাতে তুলে দেয়া হয় সম্মাননা পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন লর্ড মেয়র মার্টিন জাইতার। এই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে BMFA এর নতুন কমিটি। সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন 15 জন। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করাই তাদের প্রধান লক্ষ্য। কক্সবাজারে একটি বারে বাঘবিতণ্ডার জেরে সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল ওই বারটি। ঘটনা তদন্ত চলছে। এদিকে রাশেদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন তার স্বজন ও এলাকাবাসী। ইরফানুল হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার শহরের রেনেসা হোটেলের বারে বসে মদ পান করছিলেন কয়েকজন যুবক। হঠাৎ কথা কাটাকাটি থেকে শুরু হয় সংঘর্ষের। এরপর সঙ্গে যোগ দেন দুই পক্ষের আরো কয়েকজন। বার কর্তৃপক্ষ বলছে, হঠাৎ সংঘর্ষের এক পর্যায়ে নাজিবুল হক রাশেদকে ছুরিকাঘাত করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। হঠাৎ আমরা বিলটা নিয়েছি, বিল দিয়ে দেবে এই মুহূর্তে তারা একজনকে যারা মারছে এমনি গ্লাস দিয়ে বাড়ি মারছে আর এর নিয়ে আইছি। পরে রাশেদের পক্ষের লোকজন হামলাকারী সালমানকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তার। পুলিশ বলছে বারটির কোনো অনুমোদন নেই। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বারের যে মাদকাসক্ত হয়ে যায় যেন অপ্রীতিকর ঘটনা বা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে না পারে, এই বিষয়ে আমরা অভিযান চলবে এবং এটার বিষয়ে আমরা যথেষ্ট সতর্ক থাকবো। অন্যান্য সংস্থা তারা এই লাইসেন্সের সাথে অথরিটির সাথে জড়িত, তাদেরকে আহ্বান করবো তারা যেন এই বিষয়ে তাদের যথাযথ ভূমিকা পালন করে। এদিকে রাশেদ হত্যার বিচারের দাবিতে বাদ জুমা বিক্ষোভ করেছেন তার স্বজন ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের পর এবার পুলিশের হাতে নাটকীয়ভাবে ধরা পড়েছে তার আরেক সহযোগী শুটার মোবারক ওরফে কালা মোবারক। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন সহ বেশ কিছু গুলির খোসা। মোবারক রাউজানের যুবদল নেতা মাসুদ হত্যার মূল শুটার বলে জানায় পুলিশ। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
রাউজানের যুবদল নেতা মাসুদকে হত্যার সময় দলবল নিয়ে এভাবেই গুলি ছুটতে দেখা যায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী কালা মোবারক ওরফে শুটার মোবারককে। ফটিকছড়ির জামাল ও চট্টগ্রাম শহরের আরেক সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যারও আসামি এই মোবারক। ফটিকছড়ি থেকে তাকে আটক করার সময় পুলিশের ধারণ করা ভিডিওতে দেখা যায় ঘরের ভেতর হাত করা পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন একজন। পুলিশের আত্মসমর্পণের আহ্বানের পর আড়াল থেকে বয়স্ক একজনের হাতে অস্ত্র তুলে দেয় মোবারক। পরে 3 সহযোগী সহ মোবারককে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে মোবারকের সাথে গুলি বিনিময় হয়েছে বলে জানায় পুলিশ। সে উপস্থিতি যখন টের পায় তখন কিন্তু এই যে ঘরের ভিতর থেকেই সে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলিও করে। তো যাক, একটা পর্যায়ে যখন বুঝে ফেলে যে আসলে পালানোর সুযোগ নাই বা পুলিশও চারিদিকে ঘিরে ফেলেছে এবং তাকে হয়তোবা তার ক্ষতি হবে বড় ধরনের, এরকম একটা বুঝতে পেরে সে কিন্তু ওইখানে থেকেই কথাবার্তা বলে সারেন্ডার করে বা আত্মসমর্পণ করে ভিতর থেকে, যে সে আর গুলি চালাবে না, তাকে যেন না মারা হয়। অভিযানে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তল নগরের কোতোয়ালি থানার লুট হওয়া সরকারি অস্ত্র বলে প্রাথমিক ধারণা পুলিশের। পুলিশের এমন অভিযানে গ্রেপ্তারের পর আইনের ফাঁকফোকরে আসামিরা বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছেন বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে, তাদের সশরীরে উপস্থিত থেকে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চিহ্নিত করতে হবে এবং নির্দিষ্ট স্থানে তাদের যথাসময়ে আঘাত হানতে হবে। মোবারক বড় সাজ্জাদ বাহিনীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও রায়হানের ঘনিষ্ঠ সহযোগী এবং বাহিনীর প্রধান শুটার হিসেবেও পরিচিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল সংবাদের সাথে থাকা ধন্যবাদ সবাইকে।